ওয়েলকাম টু মাই চ্যানেল SM বায়োলজি। আজকের এই ভিডিওটাতে মূলত আমরা ক্লাস 12-এর হিউম্যান রিপ্রোডাকশানের শেষ অংশটার বিষয়ে আলোচনা করব, অর্থাৎ মানুষের জনন চ্যাপ্টারের এই ভিডিওটি হচ্ছে একদম শেষ ভিডিও, যেখানে আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম রিলেটেড বেশ কিছু ডিসঅর্ডার এবং বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মের বিষয়ে আমরা জানব। তা প্রথমেই আমরা আগে ডিসঅর্ডারগুলোর কথা জেনে নেব। Disorder of the reproductive system, অর্থাৎ জননতন্ত্রের সঙ্গে রিলেটেড বেশ কিছু ত্রুটি বা গোলযোগের কথা আমরা প্রথমে আগে আলোচনা করব। যেখানে আমাদের 1 নম্বরে যেটার বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া কাকে বলা হয় না, আমরা বলতে পারি যে when sperm count is less than normal, অর্থাৎ আমরা জেনেছিলাম যে প্রত্যেকবার ইজাকুলেটের সময় বা প্রত্যেকবার সিমেন নিক্ষেপিত হওয়ার সময় সেই 2.5 থেকে 3 ml সিমেনের মধ্যে নর্মাল যে সংখ্যায় স্পার্মটা থাকে সেটা হচ্ছে 200 মিলিয়ন থেকে 300 মিলিয়ন পর্যন্ত। এটা হচ্ছে নর্মাল স্পার্ম কাউন্ট পার ইজাকুলেট। প্রত্যেকবার সিমেন নিক্ষেপণে এই সংখ্যক স্পার্ম কিন্তু সেই সিমেনের মধ্যে থাকে। তাই এই সংখ্যাটা যদি এর থেকে কম হয়, 200 মিলিয়ন বা 300 মিলিয়নের থেকে কম সংখ্যায় যদি স্পার্ম তৈরি হয় পার ইজাকুলেশনে, তখন আমরা সেই কন্ডিশনটাকে, সেই অ্যাবনর্মাল কন্ডিশনটাকে আমরা অলিগোস্পার্মিয়া বলবো। এরপর 2 নম্বরে আমাদের পড়তে হবে অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া কাকে বলা হয় না, যখন স্পার্মের সংখ্যা খুব কম হয়। আমরা অলিগোস্পার্মিয়াতে বলেছি নর্মাল যে স্পার্ম কাউন্ট তার থেকে কম, কিন্তু যখন স্পার্মের সংখ্যা খুবই কম হবে, মানে নেগলিজেবল, মাত্র কয়েক লক্ষ বলা যেতে পারে, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া, যেটাকে আমরা বলতে পারি যে নিয়ার অ্যাবসেন্স অফ স্পার্ম, প্রায় না থাকাই বলা যেতে পারে, নেগলিজেবল, নগণ্য সংখ্যায়, মানে মাত্র কয়েক লাখ, 5-7 লাখ যদি থাকে, তখন কিন্তু আমরা সেই কন্ডিশনটাকে বলবো অ্যাজোস্পার্মিয়া। এবং এই দুটো ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে নিষেক সম্পন্ন হওয়ার চান্স কিন্তু খুবই কম হয়ে যায়। এইটার ক্ষেত্রে কিছুটা কম হয়ে যায়, অনেকটাই কম হয়, আর এখানের ক্ষেত্রে তো ফার্টিলাইজেশন হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে, একদমই কম হয়ে যায়। তার কারণ এখানে স্পার্মের সংখ্যা খুব কম, নেগলিজেবল, নগণ্য। এই যে 200-300 মিলিয়ন তার সাপেক্ষে খুবই কম বলা যেতে পারে, প্রচুর কম। এরপর 3 নম্বর কন্ডিশন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ক্রিপ্টরকিডিজম। ক্রিপ্টরকিডিজম কাকে বলে না, আমরা পড়েছিলাম যে এমব্রিয়নিক ডেভেলপমেন্টের 7 মান্থ টাইমের সময়, 7 মাস যখন সময় এমব্রিওটার, তখন দেখা যায় যে মেল এমব্রিও যদি হয় তার টেস্টিসটা কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে নিচের দিকে নেমে আসে এবং স্ক্রোটাম নামক স্যাকের মধ্যে সেটা অবস্থান করে। তা যদি সেই এমব্রিয়নিক ডেভেলপমেন্টের সময় টেস্টিসটা স্ক্রোটামের মধ্যে নেমে আসতে না পারে, তখনই সেই অবস্থাটাকে বলা হয় ক্রিপ্টরকিডিজম। তার মানে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি যে when testis fail to descend into the scrotum sac, when testis fail to descend, or যখন শুক্রাশয়গুলো পারে না কি করতে না, স্ক্রোটাম নামক স্যাকের নিচে নেমে আসতে, তখন সে অবস্থাটাকে বলা হয় ক্রিপ্টরকিডিজম। এবং আমরা জানি যে স্ক্রোটাম নামক স্যাকের মধ্যে নেমে এলে তবেই কিন্তু টেস্টিসগুলো স্পার্মাটোজেনেসিসের যে আইডিয়াল টেম্পারেচার
যেটা আমাদের বডি টেম্পারেচার থেকে 2 থেকে 3 ডিগ্রি কম হয়, সেই টেম্পারেচারটা পায়। তা যদি সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে ডিসেন্ড করে স্ক্রোটাম স্যাকের মধ্যে নেমে আসতে না পারে, তাহলে সেক্ষেত্রে টেস্টিস থেকে স্পার্ম তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হবে না। এই গেল আমাদের 3 নম্বর বিষয়। 4 নম্বরে আমরা বলতে পারি 4 নম্বরে আমরা আরেকটা অ্যাবনর্মালিটির কথা বলতে পারি বা ডিসঅর্ডারের কথা, সেটা হচ্ছে অ্যাবর্শন। অ্যাবর্শন বা গর্ভপাত কাকে বলা হয় না, এটা বলতে পারি আমরা যে গিভিং বার্থ অফ 20 weeks old immature baby. গিভিং বার্থ অফ 20 weeks old immature baby কথাটার মানে হচ্ছে যখন 20 সপ্তাহ বয়সী একটা অপরিণত শিশুর জন্ম হয় বা প্রসব সম্পন্ন হয়, তখন সেই অবস্থাটাকে অ্যাবর্শন বা গর্ভপাত বলা হয়। যেটা আমরা জানি সাধারণত 40 weeks আফটার ম্যাচিওর এমব্রিওটা কিন্তু ইউটেরাসের বাইরে বেরিয়ে আসে, যেটাকে পারচুরেশন বলা হয়েছে। কিন্তু যদি দেখা যায় 20 সপ্তাহ সময় পরেই একটা ইম্যাচিওর বেবি যদি তার পারচুরেশন হয়ে যায়, তার এক্সপালশন হয়ে যায়, তখন সেই অবস্থাটাকে আমরা কিন্তু অ্যাবর্শন বলবো বা গর্ভপাত বলা হয়। এরপর 4 নম্বরে আমরা জানলাম। 5 নম্বরে আমরা জানতে পারি মিসক্যারেজ বা মিসক্যারিয়েজ বলা যেতে পারে। কাকে বলা হয় না, এখানে আমরা বলবো যে গিভিং না বলে আমরা বলতে পারি ডেথ and expulsion of 10 to 12 weeks old immature baby। অর্থাৎ ডেথ মানে মৃত্যু হয়ে যাবে মাতৃগর্ভের মধ্যে যখন ভ্রূণটার বয়স 10 থেকে 12 সপ্তাহ। সেই 10 থেকে 12 সপ্তাহ বয়সী ভ্রূণের মৃত্যু এবং সেটা ইউটেরাস থেকে বেরিয়ে চলে আসাটাকে বলা হয়ে থাকে মিসক্যারিয়েজ, বা যেটাকে আমরা বলছি ডেথ অ্যান্ড এক্সপালশন অফ 10 to 12 week old immature baby is called miscarriage। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম। তাহলে অ্যাবর্শন আর মিসক্যারিজের মধ্যে ডিফারেন্সটা কি আছে? অ্যাবর্শনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 সপ্তাহ বয়সী ইম্যাচিওর এমব্রিওটা মাতৃদেহের বাইরে বেরিয়ে আসবে যখন তার বডি ওয়েট হবে 500 গ্রাম মতন। আর মিসক্যারিজ যে মাত্র 10 থেকে 12 সপ্তাহ বয়সী একটা ইম্যাচিওর ফিটাস যখন মাতৃদেহের বাইরে বেরিয়ে চলে আসবে, তখন সেটাকে আমরা বলতে পারি মিসক্যারিয়েজ। এছাড়া আমরা আরো কিছু ইম্পর্টেন্ট টার্মের বিষয়ে আলোচনা করব, যেমন মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস কাকে বলে না, ফিলিংস অফ nausea during first 3 months of pregnancy। অর্থাৎ গর্ভসঞ্চার হওয়ার পর থেকে প্রথম 3 মাস সময় দেখা যায় যে মাতৃদেহে কিন্তু একটা বমি বমি ভাব অনুভূত হয়। তা সেই বমি বমি ভাব অনুভূত হওয়াটাকে মূলত মর্নিং সিকনেস বলা হয়ে থাকে, যেটা মূলত প্রথম 3 মাস হয়। গর্ভসঞ্চার হওয়ার পর প্রথম 3 মাস আমরা দেখতে পাই এই রকমের ফিলিংসটা মাতৃদেহে হয়। সেটাকে আমরা বলেছি ফিলিংস অফ নাউসিয়া ডিউরিং ফার্স্ট 3 months অফ প্রেগনেন্সি ইজ কল্ড মর্নিং সিকনেস। এছাড়া আমরা 7 নম্বর একটা ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আলোচনা করতে পারি। নম্বর আমরা আলোচনা করব গাইনোকোম্যাস্টিয়া। এটাও একটা অ্যাবনর্মাল কন্ডিশন বলা যেতে পারে বা একটা ডিসঅর্ডার, যেটা মূলত মেল পার্সনদের ক্ষেত্রে দেখা যায় কি না, ম্যামারি গ্ল্যান্ডের এনলার্জমেন্ট ঘটে। সেই এনলার্জমেন্ট
of mammary gland বা ব্রেস্টের এনলার্জমেন্ট যখন মেলেদের ক্ষেত্রে হয়, in case of male is called gynecomastia, অর্থাৎ বলতে পারি আমরা মেল বডির মধ্যে একটা বিশেষ ফিমেল লাইক ক্যারেক্টার প্রকাশিত হচ্ছে, সেটাকে বলা হয় গাইনোকোম্যাস্টিয়া। এছাড়া 8 নম্বরে আমরা বলতে পারি ইঙ্গুইনাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়া কাকে বলা হয় না, যখন দেখা যায় ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে, আমরা অলরেডি যখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফার্স্ট পার্টটা পড়েছি এই চ্যাপ্টারের, সেখানে আমরা জেনেছি যে ইঙ্গুইনাল ক্যানেলের মাধ্যমে মূলত স্ক্রোটাম নামক স্যাকটা অ্যাবডোমিনাল ক্যাভিটির নিচে এক্সট্রা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঝুলে রয়েছে। তা সেই যে ইঙ্গুইনাল ক্যানেল, তার মধ্যে দিয়েই মূলত ভাস ডিফারেন্স বা শুক্রনালী এছাড়া ব্লাড ভেসেল এগুলো কিন্তু প্রবেশ করেছে। সেটা যদি আমরা একটুখানি খেয়াল করার চেষ্টা করি, এই রকমের একটা আমরা স্ট্রাকচার পড়েছিলাম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে ফার্স্ট পার্টটা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে এই রকমের ইঙ্গুইনাল ক্যানেলের মাধ্যমে এই যে স্যাকটা, থলিটা, স্ক্রোটাম নামক স্যাকটা, সেটা কিন্তু ঝুলে থাকে এবং সেই ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে কিন্তু ভাস ডিফারেন্স বা শুক্রনালী সেটা কিন্তু পাস আউট হয়ে বেরিয়ে গেছে। এই পার্টটার ভিডিওটা যদি আমরা আরেকবার দেখে নিতে চাই, তাহলে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু এই পার্টটার ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে। এছাড়া বাকি পার্টগুলোরও ভিডিওর লিঙ্ক ওখান থেকেই পাওয়া যাবে, প্রয়োজন পড়লে সেখান থেকে আমরা দেখতে পারি। তা ইঙ্গুইনাল হার্নিয়া হচ্ছে যখন দেখা যায় ইন্টেস্টাইনের একটা লুপ এই ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে প্রবেশ করে যাবে। ইন্টেস্টাইন অর্থাৎ অন্ত্রের একটা অংশ যদি এই ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে প্রবেশ করে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে এই যে ভাস ডিফারেন্সগুলো ছিল শুক্রনালী, সেগুলো কিন্তু চাপ পেয়ে একদম চুপসে যায়। তাই তখন এর মধ্যে দিয়ে আর কিন্তু স্পার্ম যেতে পারে না, যেহেতু ওই ইন্টেস্টাইনের টিউবটা এগুলোর উপর প্রেসার ক্রিয়েট করে। সেই প্রেসার ক্রিয়েট করার জন্য এর ভেতরের যে লিউমেন সেটা পুরোপুরি ব্লক হয়ে যায়। তাই তখন স্পার্ম কিন্তু আর টেস্টিস থেকে বাইরের দিকে বেরিয়ে নিক্ষেপিত হয় না সিমেনের মাধ্যমে। সেই কন্ডিশনটাকে আমরা ইঙ্গুইনাল হার্নিয়া বলতে পারি। তা আমরা বলতে পারি এটা যে লুপ অফ ইন্টেস্টাইন গেটিং inside the inguinal canal। তাহলে যখন দেখতে পাবো কি না ইন্টেস্টাইনের একটা লুপ ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে প্রবেশ করেছে, ইনসাইড দি ইঙ্গুইনাল ক্যানেল অফ দি স্ক্রোটাম বা অফ দি স্ক্রোটাল স্যাক, তখনই সেই কন্ডিশনটাকে আমরা কিন্তু ইঙ্গুইনাল হার্নিয়া বলবো। যেটার ক্ষেত্রে আমরা দেখলাম কি না, আমরা বুঝলাম যে স্পার্ম কিন্তু এই টেস্টিস থেকে আর ভাস ডিফারেন্স দিয়ে বাইরে নিক্ষেপিত হবে না, তার কারণ এই ইন্টেস্টাইনের লুপটা কিন্তু এগুলোকে প্রেসার ক্রিয়েট করে একদম চুপসে দিয়েছে, তার মধ্যে দিয়ে আর কিন্তু পাস আউট হতে পারবে না স্পার্মগুলো। এটা একটা কন্ডিশন পড়লাম। এছাড়া আরও বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মের বিষয়ে আমরা জেনে নেব। যেমন আমরা 9 নম্বরে পড়ব হেস্টেরেক্টমি। হেস্টেরেক্টমি কাকে বলা হয় না, রিমুভাল বা আমরা বলতে পারি যে সার্জিক্যাল রিমুভাল অফ ইউটেরাস। ইউটেরাস বা জরায়ুর যদি কোনো স্ট্রাকচারাল প্রবলেম থাকে বা তার ফাংশনাল প্রবলেম থাকে, তখন যেটা করা হয় ইউটেরাস বা জরায়ুকে রিমুভ করে দেওয়া হয় সার্জিক্যাল মেথডের মাধ্যমে বা শল্য চিকিৎসার মাধ্যমে। সেই শল্য চিকিৎসার দ্বারা ইউটেরাস বা জরায়ুকে রিমুভ করে দেওয়াকেই হেস্টেরেক্টমি বলা হয়। আরেকটা আমাদের 10 নম্বরে পড়তে হবে এপিসিওটমি। এপিসিওটমি কাকে বলে, এটাও কিন্তু সার্জিক্যাল রিমুভ of the wall of
সার্ভিক্স অ্যান্ড ভেজাইনা, অর্থাৎ সার্ভিক্স এবং ভেজাইনা মানে সার্ভিক্স এবং ভেজাইনা মানে হচ্ছে যোনি এবং যে গ্রীবা, ইউটেরাসের যে গ্রীবা বা সার্ভিক্স, সেই দুটোর দেওয়ালটাকে শল্য চিকিৎসার মাধ্যমে অপসারিত করে দেওয়া হয়, তখন সেই প্রসিডিওরটাকে বলা হয় এপিসিওটমি। এটা মূলত যখন পারচুরেশন প্রক্রিয়াটা সরলভাবে হবে না, তখন মূলত এটা করা হয় এপিসিওটমি। এই ভেজাইনা এবং সার্ভিক্সের ওয়ালটা কিছুটা রিমুভ করে দেওয়া হয়, যাতে সহজে বেবিটা কিন্তু ওই ইউটেরাস, সার্ভিক্স, ভেজাইনা হয়ে দেহের বাইরে বেরিয়ে আসতে পারে। সার্জিক্যাল রিমুভাল অফ দি ওয়াল অফ সার্ভিক্স অ্যান্ড ভেজাইনা, সার্ভিক্স এবং ভেজাইনা পুরোটাকে নয়, তাদের যে দেওয়াল, তাদের যে প্রাচীর, সেই প্রাচীরের অপসারণ করাটাকে শল্য চিকিৎসার মাধ্যমে, সেটাকে বলা হয় এপিসিওটমি। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম আমরা বলতে পারি। এছাড়া আমরা অলরেডি যখন আমরা মেনস্ট্রুয়েশন সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল আলোচনা করেছিলাম, তখন আমরা একটা টার্ম পড়েছিলাম যে মেনোপজ। মেনোপজ, এই মেনোপজ টার্মটার আর একটা অল্টারনেটিভ টার্ম আছে যেটা আমরা খেয়াল রাখবো, এটাকে বলা হয় ক্লাইমেকটেরিক পিরিয়ড। আমরা পড়েছিলাম যে যখন মেনস্ট্রুয়েশন সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল স্টপ হয়ে যায়, সেটাকে মেনোপজ বলা হয়। সেই মেনোপজেরই আর একটা অল্টারনেটিভ টার্ম হচ্ছে ক্লাইমেকটেরিক পিরিয়ড, আর শুরু হওয়াটাকে আমরা বলেছিলাম মেনার্কি। সেটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম, তাই আর বলছি না। এছাড়া আমরা 13 নম্বর একটা বিষয় আলোচনা করতে পারি, সেটা হচ্ছে টেরাটোজেনি। টেরাটোজেনি কাকে বলা হয় না, গিভিং বার্থ অফ অ্যাবনর্মাল বেবি। অ্যাবনর্মাল বেবির জন্ম দেওয়াটাকে বলা হয় টেরাটোজেনি। অলরেডি আমরা প্লাসেন্টার স্ট্রাকচার পড়ার সময় টেরাটোজেন্সের বিষয়ে পড়েছিলাম, যে সমস্ত কেমিক্যালসগুলো মূলত প্লাসেন্টার মাধ্যমে ফিটাসের দেহে এসে তার বিভিন্ন প্রকার ক্ষতি করে। সে কেমিক্যালসগুলো যখন মা সেবন করে, সেগুলো প্লাসেন্টা দিয়ে চলে এসে ফিটাসের ক্ষতি করার কারণে তখন দেখা যায় অ্যাবনর্মাল বেবির জন্ম দেয়। সেই কন্ডিশনটাকে আমরা টেরাটোজেনি বলতে পারি, বা এটাকে অ্যাবনর্মাল না বলে ম্যাল ইনফেক্টেডও বলা হয়। ম্যাল ইনফেক্টেড কথার মানে বা ম্যালফর্মড বলতে পারি, তার মানে হচ্ছে বিকৃত শিশুর মূলত জন্ম দেওয়া, সেটাকে বলা হয় টেরাটোজেনি। এছাড়া 14 নম্বরে আমরা আলোচনা করতে পারি একটা বিশেষ বিষয়ের কথা, সেটা হচ্ছে টুইন্স। এই টুইন্স মূলত দুরকমভাবে হতে পারে। টুইন্স অর্থাৎ যমজ। 1 নম্বর হচ্ছে মোনোজাইগোটিক টুইন্স। মোনোজাইগোটিক টুইন্স কিভাবে হয় না, মূলত যখন স্পার্মের সাথে ওভাম মিলিত হয়ে জাইগোট গঠন করছে, এবং জাইগোট গঠন করার পর সেই জাইগোটের কিন্তু ডেভেলপমেন্ট হতে থাকে, এবং আমরা ডেভেলপমেন্টটা পড়েছি। সেই ডেভেলপমেন্টের ওখানে আমরা বলেছিলাম যে প্রথমের দিকে যে সেলগুলো তৈরি হয়, সেই সেলগুলো থাকে কিন্তু ইনডিটারমিনেন্ট। তার মানে হচ্ছে প্রত্যেকটা সেলই আর একটা কিন্তু নতুন এমব্রিও তৈরি করে দিতে পারে। পরবর্তীকালে যখন সেই ডেভেলপমেন্ট অনেকটা সময় অতিবাহিত হয়, তারপর থেকে তারা কিন্তু ডিটারমিনেন্ট হয়ে যায়, মানে পার্টিকুলার এই সেলটা একটা বিশেষ অর্গান তৈরি করবে তো ওইটাই করবে, অন্য কিছু তৈরি করবে না। কিন্তু আর্লি ডেভেলপমেন্ট যখন হয়, তখন কিন্তু দেখা যায় জাইগোটটা ডিভাইড হয়ে যখন দুটো নতুন এমব্রিও আলাদা করে তৈরি করে, এটা একটা এমব্রিও, এটা একটা এমব্রিও, তখন এই যে দুটো এমব্রিও থেকে পরিণত ম্যাচিওর যে জন্মাবে, তখন সেই দুটো বেবিকে আমরা একত্রে বলতে পারি যে এরা দুজনে কিন্তু মোনোজাইগোটিক টুইন্স। এবং যেটা হয়, মোনোজাইগোটিক টুইন্সের কিন্তু সেক্সটা অলওয়েজ সেম হয়। তার মানে এই দুটোই হয় মেল হবে, আর নয়তোবা দুটোই কিন্তু ফিমেল চাইল্ড হবে। তার কারণ আমরা জানি যে জাইগোট থেকে যখন ম্যাচিওর তৈরি হয়, তখন এখানে যে ডেভেলপমেন্ট হয় সেটা হচ্ছে মাইটোটিক। মাইটোটিক ডেভেলপমেন্টের সময় আমরা জানি যে ম্যাটার্নাল সেলের মধ্যে যত সংখ্যক ক্রোমোজোম থাকে, ঠিক তত সংখ্যক ক্রোমোজোম, সেই ক্রোমোজোমগুলো কিন্তু
ডটার সেলগুলোর কাছেও গিয়ে পৌঁছায়। অর্থাৎ এই সেলের কাছে যদি এক্স এক্স টাইপের সেক্স ক্রোমোজোম থাকে তাহলে এই এমব্রিওটার কোষটাতেও যাবে এক্স এক্স, এটাতেও এক্স এক্স, তার মানে দুটোরই সেক্সটা কিন্তু হবে ফিমেল। আবার এটা যদি এক্স ওয়াই হয় তাহলে এর কাছেও কিন্তু এক্স ওয়াই, এর কাছেও এক্স ওয়াই গিয়ে পৌঁছাবে, অর্থাৎ তখন কিন্তু দুটো বেবি কিন্তু মেল হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই দুটো টুইনকে তখন ফ্র্যাটার্নাল টুইন্স। ফ্র্যাটার্নাল টুইন্স তখনই বলা হয় যখন দুটো যমজের সেক্সটা কিন্তু সিমিলার হয়। টুইন আরও এক প্রকারের হয়, এটা তো 1 নম্বর গেল মোনোজাইগোটিক। আর একটা যেটা হয় 2 নম্বরে সেটা হচ্ছে ডাইজাইগোটিক। ডাইজাইগোটিক টুইন্স কখন বলা হয় না, যখন দেখা যায় যে দুটো এগ, এটা একটা এগ, এটা অন্য একটা এগ, দুটো এগ দুটো আলাদা স্পার্মের সঙ্গে মিলিত হয়, তখনও কিন্তু দেখা যায় যে দুটো কিন্তু জাইগোট গঠিত হয়, যেগুলো পরবর্তীকালে ম্যাচিওর এমব্রিও সৃষ্টি করে। তখন এই দুটো জাইগোট থেকে তৈরি হওয়া দুটো শিশুকে বা দুটো বেবিকে কিন্তু বলা হবে ডাইজাইগোটিক টুইন। তার কারণ এটা কিন্তু প্রথমেই দুটো জাইগোট তৈরি করেছে। এটার ক্ষেত্রে আমরা দেখছি কি না একটা মোনোজাইগোটিক, কেন না একটাই জাইগোট, পরে সেই জাইগোটটা ভেঙে দুটো ইন্ডিভিজুয়াল তৈরি হয়েছে, কিন্তু এখানের ক্ষেত্রে জাইগোটই তৈরি হয়েছিল দুটো, দেন তাদের ডেভেলপমেন্ট কমপ্লিট হওয়ার পর দুটো ম্যাচিওর বেবি তৈরি করেছে, সেটাকে আমরা ডাইজাইগোটিক টুইন্স। এদের কিন্তু সেক্সগুলো ডিফারেন্ট হতেই পারে, সেটা ডিপেন্ড করছে কেমন প্রকারের স্পার্ম মিলিত হয়েছে। যদি এই একটার সঙ্গে দেখা যায় অ্যান্ড্রোস্পার্ম মিলিত হয় তাহলে এই জাইগোটটা থেকে মেল চাইল্ড তৈরি হবে, আর যদি গাইনোস্পার্ম এই ওভামটার সঙ্গে মিলিত হয় তখন সেখান থেকে ফিমেল বেবিটা কিন্তু সৃষ্টি হবে। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে, এই ক্ষেত্রে মানে যখন ডাইজাইগোটিক হবে টুইনগুলো তখন তাদের সেক্সটা কিন্তু সিমিলার হবেই এমন কোনো মানে নেই, সিমিলার হতেই পারে কিন্তু সিমিলার নাও হতে পারে। বাট মোনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে তাদের বলা হয় ফ্র্যাটার্নাল টুইন্স, তার মানে তাদের সেক্সটা অলওয়েজ একই রকমের হবে। এই হয়ে গেল আমাদের কিন্তু হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম রিলেটেড বেশ কিছু অ্যাবনর্মালিটিস বা বেশ কিছু ডিসঅর্ডার, আর আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মের বিষয়ে আলোচনা করে নিলাম। এগুলো আমাদের প্রত্যেকটি খেয়াল রাখতে হবে, তাহলে আমরা টোটাল হিউম্যান রিপ্রোডাকশানের যে পোর্শনটা সেটা পুরোটা আলোচনা করে নিয়েছি। পরবর্তী ভিডিও থেকে আমরা নেক্সট চ্যাপ্টারের বিষয়ে আলোচনা শুরু করব।